স্রোতকে সার্থকের মায়ের শাড়ি পরানো অবস্থায় দেখা মাত্র উত্তেজিত হয়ে পড়ল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হঠাৎ করেই যখন স্রোত নিজের ফুলশয্যার ঘরে সার্থকের মায়ের পরানো সেই শাড়িটা পরে ঢুকে, ঠিক সেই মুহূর্তে সার্থক সেই শাড়ি পরানো অবস্থায় স্রোতকে দেখে উত্তেজিত হয়ে বলতে থাকে যে, কী ব্যাপার স্রোত, ফাজলামোরও একটা সীমা আছে, তুমি কি সব লিমিট ক্রস করে গিয়েছো? তোমার লজ্জা করছে না? তুমি কোন সাহসে আমার মায়ের পরানো সেই শাড়িটা পরেছো বলো তো? আমার মায়ের এই শাড়িটার মধ্যে আমি আমার মায়ের ঘ্রাণ খুঁজে পাই, তুমি সেটা জানো না? তুমি আমার দুর্বল জায়গাটাকে কেন বারবার করে খোঁচাচ্ছ বলো তো? তুমি কি চাওটা কি? আর তোমাকে এই শাড়িটা কে দিয়েছে বলো আমাকে? তখন এই কথা বলা মাত্র স্রোত যখন নজরে কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে, এখন এরকম করে ভেবে করে কেঁদে কি লাভ বলো তো? তোমার এত বড় আস্পর্ধা হয় কি করে? তুমি বলো আমাকে, তোমাকে কে দিয়েছে এই শাড়িটা? নির্ঘাত তুমি নিজে থেকে গায়ে পরে বাবার কাবার থেকে নিয়েছো। এই শাড়িটা তো বাবা খুব যত্ন সমেত আমার মার স্মৃতি হিসেবে সেখানে তুলে রেখেছিল, তুমি সেইখান অবধি হাত দিয়ে দিয়েছো। স্রোত, তুমি কিন্তু একদম তোমার লিমিট ক্রস করার চেষ্টা করো। তুমি ভুলে যাও না যে তোমারও কিন্তু একটা সীমা আছে। সেই সব সীমা যদি তুমি অতিক্রম করে যাও, তাহলে কিন্তু আমিও আমার অপমানের মাত্রা তোমার প্রতি বাড়িয়ে দিব। তাই তুমি ভুলে যাও না যে তুমি এ বাড়ির বউ মাত্র, এছাড়া কোনো কিছু নেই। তাই তুমি যদি এ বাড়ির কর্ত্রী হওয়ার কোনো মতো চিন্তাভাবনা করে থাকো, তাহলে সেই স্বপ্নটা তোমার দুমড়ে মুচড়ে আমি শেষ করে দেবো। এই কথাটা তুমি ভুলে যাও না। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত যখন নজরে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে সার্থকের বাবা এই জিনিসটা লক্ষ্য করা মাত্র সার্থকের বাবাকে ডেকে বলতে থাকে যে, সার্থক, এক্ষুনি তুই নিচে নেমে আমার বৌমার চোখে আজকে ফুলশয্যার রাতে কেন জল আসছে, তুই আগে আমাকে এই কৈফিয়তটা দে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, বাবা, অবাক লাগছে আমার একটা জিনিস দেখে, তুমি দেখতে পারছো না যে এই মেয়েটা কি সাংঘাতিক হয়ে উঠেছে? ও দিনকে দিন আমার মাথার উপরে চড়ে যাওয়ার চেষ্টা করছে। ওর এত বড় আস্পর্ধা হয় কী করে যে ও আমার মায়ের সেই শেষ স্মৃতিটুকু অব্দি ব্যবহার করতে বিন্দুমাত্র ভাবিনি, আর সেখানে দাঁড়িয়ে তুমি আমাকেই বকাঝকা করছো? তখন এই কথা বলার মতো সার্থকের বাবা বলতে থাকে যে, পুরো বিষয়টা তো তুই না জানিয়ে ওর উপরে এরকম চিৎকার চেঁচামেচি করছিস। ওকে এই শাড়িটা আমি দিয়েছি কারণ আমি চেয়েছিলাম যে তোর মায়ের পরা সেই একবার যে শাড়িটা তোর মা পরেছিল, সেই শেষ স্মৃতিটুকু অন্তত স্রোতের মাঝে আমি ফিরে পাবো। তার জন্যই আমি মেয়েকে অনুরোধ করেছিলাম যে ও যাতে কোনো একটা বিশেষ দিনে এই শাড়িটা পরে, আর তার জন্যই আমার অনুরোধ রাখতে ও আজকে ফুলশয্যার রাত্রে এই শাড়িটা পরেছে। কিন্তু আমি কোনোদিনও ভাবিনি যে এরকম করে তুই আমার মান সম্মান সব কিছু জলাঞ্জলি দিয়ে দিবি স্রোতকে এরকম করে বকাঝকা করে। তোর এত বড় আস্পর্ধা হয় কী করে? তুই আমাকে একটা কথা বলতো, তোর মায়ের বিধায় কি তুই একটা জিনিস ভুলে যাস না যে এই শাড়িটা কিন্তু আমার দেওয়া ছিল তোর মাকে, আর তোর মা কিন্তু আমাকে শেষ সময় আমাকে এটা বলে গিয়েছিল যে এই শাড়িটা যাতে আমি কোনো রকম কোনো কিছু না করি, আর তোর মায়েরই ইচ্ছা ছিল যে এই শাড়িটা যাতে তার পুত্রবধূই পরে। আর তার জন্যই তোর মার শেষ স্মৃতিটুকু আমি স্মরণ করে রাখার জন্য আজকে স্রোতের হাতে সেটা তুলে দিয়েছি, আর তার বিনিময়ে তুই ওকে এরকমভাবে লাঞ্ছিত করলি? তোর লজ্জাও করলো না? তুই আজকে লজ্জায় আমার মাথা হেট করে দিলি। ওদিকে সার্থক ইমোশনাল হয়ে বলতে থাকে যে, স্রোত, আই এম রিয়েলি ভেরি সরি, আমি আসলে বুঝতে পারিনি যে বাবা ইমোশনাল মুডে তোমাকে এই শাড়িটা দিয়ে তোমাকে পরতে বলেছিল। তখন স্রোত বলতে থাকে যে, স্যার, এরকম অপমান আপনার মুখ থেকে সহ্য করতে করতে এখন তো আমাকে নিজেকে অভ্যস্ত করে নিতে হবে, নয়তো বা আপনি যখন তখন আমাকে অপমান করবেন, তখন যদি রিঅ্যাক্ট করে বসি, তখন তো আমিই প্রবলেম পড়বো। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না।